আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে, যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ। হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া। এবং দখল আর দূষণে মরতে বসেছে টাঙ্গাইলের সুন্দরী খাল, জলধারাটি বাঁচানোর দাবি এলাকাবাসীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে এবার নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও। আর এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা বিভাগ তাকে এই জিজ্ঞাসাবাদ করে। স্থানীয় সময় রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমস। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে। জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে 65টি ছোড়া গুলি লাগে রকিবুল হাসান রকির। অনেক চিকিৎসার পরও ডান চোখে একেবারেই দেখতে পান না তিনি। ক্ষতিগ্রস্ত হয়েছে বাম চোখও। রকির হোটেল শ্রমিক বাবা উন্নত চিকিৎসাও করাতে পারছেন না। অভাব অনটন নিয়ে অনিশ্চিত জীবন কাটছে তাদের। জয়পুরহাট প্রতিনিধির রকিবুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আমি বাসাতে থাকি, তারপর রাস্তায় অনেক হইচই শুনি, হইচই শোনার পরে যাই দেখি মিছিল। জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জে পোশাক কারখানার কর্মী রকি ছুটিতে জয়পুরহাটে আসেন। সেখানে ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন তিনি। 4 আগস্ট শহরের রেলগেট এলাকায় পুলিশ ও ছাত্র জনতার সংঘর্ষের সময় চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে 65টি ছড়া গুলি লাগে তার। এতে এক চোখে দৃষ্টি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন রকি। সরকারের কাছে ছেলের উন্নত চিকিৎসার দাবি তার পরিবারের। মিছিল করতে ছাত্র ভাইরা ওদের সঙ্গে আমি মিছিলে যোগ দিই, আমার শরীরে গুলি লাগে, পরে আমি অজ্ঞান লাগে পড়ে যাই। ডাক্তার ওখানে বলে দেয় আমার ডান চোখে আমি দেখতে পারবো না। ওখানে ট্রিটমেন্ট নিয়ে আসে বাসায়, এখন বর্তমানে আসি। আমার ছেলের বুক টুক এলা সম্পূর্ণ মনে রক্তাক্ত, আমি যখন দেখার পরে তখন অজ্ঞান হয়ে যায়। আমার ছেলের সুচিকিৎসার জন্য সরকারের কাছে বিভিন্ন ধরনের আবেদন করতেছি। অসহায় পরিবারটি পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন এলাকাবাসীও। ওরা অনেক কষ্টে জীবন যাপন করে, এই রকির কামাই দিয়ে তারা চলতো, সেই এখন বর্তমান তাদের কষ্টে জীবন যাপন করতেছে। এই রকির চিকিৎসার জন্য সবাইকে এগিয়ে আসা এবং সরকারকেও বলবো এ ব্যাপারে যেন একটু পদক্ষেপ রাখে। চোখটা বর্তমান দেখতে পায় না, অনেক সরকার থেকে যদি কোনো অনুদান পাইতো তাহলে খুব উপকার হতো আর কি। এদিকে জেলা প্রশাসক বলছেন, সরকারি বরাদ্দ এলেই তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এ পর্যন্ত ফাইনাল হয়েছে আমার 57 জন আহত ছাত্র আছে। আর সরকারিভাবে যে সহায়তা আসছে, টাইম টু টাইম যে নির্দেশনা আছে, আমরা সেই নির্দেশনা মোতাবেক তাদের এর জন্য সহায়তা, তাদের খোঁজ খবর রাখা, তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা, এটা করছি। সরকারি নিয়মের ফিতায় আটকে না রেখে জুলাই আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সকাল 10টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আজ রাষ্ট্রীয় শোক পালনে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, মানুষ দ্রুত জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড় বিএনপির জনসভায় তিনি আরও বলেন, 15 বছরে মানুষ ভোট দিতে পারেনি,
এখন স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে মানুষ ভোটাধিকার ফিরে পেতে উন্মুখ। তার অভিযোগ, পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারতে বসে মিথ্যা প্রচারণার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রায় এক যুগেরও বেশি সময় পর সীমান্তের জেলা পঞ্চগড়ে বিএনপির এ সমাবেশ পরিণত হয় সব শ্রেণীর মানুষের মিলন মেলায়। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সমাবেশে আসেন হাজারো মানুষ। বিএনপি নেতারা অভিযোগ করেন, মন গড়া প্রচারণার মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি অনেক আগেই রাষ্ট্র সংস্কারের কথা বলেছে। আমরা 2016 সালে আমাদের নেত্রী খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে 2030 সালে তা বলেছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 2022 সালে তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না। তাই কে বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের কথা বললেই অনেকে অসন্তুষ্ট হয়, কিন্তু ভোট দিতে পারলেই সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত হবে, যিনি মানুষের কষ্ট লাঘব করতে পারবেন। আমাদের ছেলেরা ভোট দিতে পারছে? কেউ পারে না। 3 বার 15 বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, তাই না? এটা বললে আবার কিছু কিছু লোকজন একটু অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চাচ্ছেন। হ্যাঁ ভাই, ভোট চাচ্ছি এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো। সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে, তাই না? গণহত্যাকারী আওয়ামী লীগের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। সংবাদ মাধ্যমগুলো লাভে আছে নাকি লোকসানে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সংস্কারের জন্যই সব প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব দেখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। রাজধানী সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনে গণমাধ্যম শীর্ষক সংলাপে সাংবাদিকদের সম্মানজনক বেতন নির্ধারণের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সংক্ষেপ করে 2 বা 3 আইনের মধ্যে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ প্রসঙ্গ গণমাধ্যম আলোচনায় উঠে আসে গত 15 বছরের সাংবাদিকতা আর সাংবাদিকদের ভূমিকা। এতগুলো মিডিয়া হাউসগুলো যে এস্টাবলিশড হয়েছে ফর লাস্ট 15 ইয়ার্স ইন ভিউইং to protect their own business. It's not because of viewing to promote the journalism. No, it's 14 সালের পর থেকে আমরা নিজেরাই কিন্তু সেলফ সেন্সর হয়ে গেছি। আমাদের নিজের প্রোটেকশনের জন্য, আমাদের সেফটির জন্য আমরা এত সেলফ সেন্সর ছিলাম যে আমরা খালি সরকার কি বলেছে এটা আমি উনি কি বলেছেন এটা এক্সপার্ট কি বলেছে এটা, দ্যাটস অল। টেলিভিশনগুলো খুবই কষ্টে আছে 2-4টা ছাড়া। নির্ভেজাল সাংবাদিকতা করতে হলে নিজেকে আরো কষ্ট করতে হবে। আমি মনে করি যে আমি নিজেও আমার দায়িত্ব পালন করতে পারি নাই। একটা মিডিয়ার মালিক একজন, ওয়ান ইনভেস্টর বন্ধ করা যায় কিনা? এইখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 50%-এর নিচে কারো শেয়ার 50%-এর উপরে যেতে পারবে না, এইরকম জায়গাও নীতিমালা করা যায়। সিনিয়র সাংবাদিকরা মনে করেন সেলফ সেন্সরশিপ থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতার চর্চা বাড়াতে হবে। গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার তাগিদ দেন তারা। বাংলাদেশে 2 মাস যদি কোনো পত্রিকার বেতন বাকি থাকে, সেই পত্রিকার ডিক্লারেশন বাতিল হবে, করতে পারবেন? পারবেন না, এটা রিয়েলিটি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 15 বছরের তাবেদারির কারণে গণমাধ্যম জনগণের বিশ্বাসযোগ্যতা অনেকটা হারিয়ে ফেলেছে। তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম, কেউ যদি এটাকে ব্যত্যয় করে যে না 35,000 বা 40,000 যাই হোক বা আরো বেশি, এই জায়গাটা কেউ ব্যত্যয় করলে ওটা বন্ধ করে দেওয়া হবে। আলোচনায় প্রতিষ্ঠানগুলোর মালিকানা এবং আয় ব্যয়ের হিসাব সহ পাঠকরা কেন আস্থা হারিয়েছে তা খতিয়ে দেখার কথা জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। প্রতিষ্ঠান লাভ করে কিনা, অথবা খরচ ওঠে কিনা, অথবা লোকসান করে কিনা। যদি লোকসান করে
তারপরের প্রশ্ন হচ্ছে যে এই লোকসান তাহলে আপনি কেন করেন? ফিলান্থ্রপি ব্যক্তিগত স্বার্থ, রাজনৈতিক স্বার্থ হতে পারে, আর্থিক স্বার্থ হতে পারে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার একটা সুপারিশ অবশ্যই থাকতে হবে। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে সংবাদকর্মীদের ছাঁটাই বন্ধ সহ আইনি সহযোগিতা করতে গণমাধ্যম কমিশনকেও তাগিদ দেন সিনিয়র সাংবাদিকরা। এই রিভলিউশনটা কিন্তু তখন আমাদের মিডিয়ার অন্য আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইলের করটিয়ার এক সময়ের স্রোতস্বিনী সুন্দরী খাল এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। দখল আর দূষণে মরতে বসেছে খালটি। অথচ এ খালকে কেন্দ্র করেই একসময় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে এই এলাকায়, যা কালের বিবর্তনে এখন এসব যেন শুধুই ইতিহাস। টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্য চিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। সৌন্দর্যের কারণে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই খালটির নাম সুন্দরী খাল। জেলার সবচেয়ে বড় কাপড়ের হাট, বাংলার আলিগড় হিসেবে পরিচিত সাদত কলেজের শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষের যাতায়াতের পথ ছিল এই সুন্দরী খাল দিয়ে। তবে সড়ক ব্যবস্থা উন্নত হওয়ার পর দিন দিন গুরুত্ব কমতে থাকে এ খালের। অবৈধ দখলদাররা খালের দুপাশ দখল করে পাকা বাড়িঘর নির্মাণ করতে থাকে। হাট বাজার সহ আশপাশের ময়লা আবর্জনা এনে ফেলতে থাকে এখানে। ফলে দূষণ আর দখলে অস্তিত্ব সংকটে পড়ে যায় ঐতিহ্যবাহী সুন্দরী খাল। বর্তমানে এই খাল মৃতপ্রায় এবং দুই দিক থেকে প্রভাবশালী মানুষেরা ভরাট করে এই খাল এবং এই খালের অবস্থা ঝুঁকিপূর্ণ করেছে। খালের সৌন্দর্য তখন ছিল ভরপুর, ভালো ছিল। সেই ভালোটা আজকে আবর্জনার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে খালটা অসুন্দর হয়ে গেছে। ময়লা আবর্জনার কারণে দুর্গন্ধে রাস্তা দিয়ে হাঁটতে পারে না পথচারী সহ শিক্ষার্থীরা। পরিবেশকে করে তুলেছে অসহনীয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সারা বাজারের আবর্জনা, আশেপাশের বাসা আছে সেগুলোর আবর্জনা ফেলে এই খালকে এমনভাবে দূষিত করছে যে এখানে তো নৌকা চলাচলের ব্যবস্থা নাই এবং কি পানি চলাচলের ব্যবস্থায় এখানে দুষ্কর হয়ে গেছে। এদিকে যখন আমরা যাতায়াত করি অনেক প্রচুর দুর্গন্ধ, এদিক দিয়ে একটু হাঁটাচলা করা যায় না। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এখনই পদক্ষেপ নেয়ার দাবি সচেতন মহলের। কালের পরিক্রমায় এর মুখ বন্ধ হয়ে গেছে, মানুষ অবৈধভাবে দখল করে নিয়েছে। বাজারের বর্জ্য, কারখানার বর্জ্য এখানে পড়ার পরে এমন দুর্গন্ধ হয়েছে যে মানুষের এখানে চলাফেরা করা একেবারেই অসম্ভব হয়ে গিয়েছে। আমরা চাই যে খালের মুখ খুলে দেওয়া হোক, অন্তত বর্ষাকালে যেন এটা দ্রুতগতিতে পানি প্রবাহ হয়, যেন এই ময়লাগুলো চলে যায় এবং মানুষ আবার আগের মতো পরিবেশ ফিরে পায়। টাঙ্গাইল শহরতলির পাশ দিয়ে বয়ে চলা এক সময়ের স্রোতস্বিনী সুন্দরী খাল আগের সৌন্দর্য ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের সংকটকালে গণতন্ত্র পুনরুদ্ধার ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে কানাডা ভিত্তিক অনলাইন টেলিভিশন নাগরিক টিভি, যা মোটেও সহজ ছিল না। শিকার হতে হয়েছে হয়রানি ও মামলার। সকল বাধা পেরিয়ে নাগরিক টিভি দেশের মানুষের কণ্ঠস্বর হতে চায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্ণধার টিটো রহমান ও বার্তা প্রধান নাজমুস সাকিব। তরিক ইসলামের রিপোর্ট। যেকোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার কানাডা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম নাগরিক টিভি। সবশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ও তার নেতাকর্মীদের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আলোচনায় আসে কানাডা ভিত্তিক নাগরিক টিভি। সোচ্চার ছিল ছাত্র আন্দোলনের সংবাদ প্রকাশেও। সন্ধ্যায় বনানীর অভিজাত হোটেলে মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে প্রতিষ্ঠানটি। অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। এ সময় দেশের ক্রান্তিকালে নাগরিক টিভির ভূমিকার প্রশংসা করেন বক্তারা। একটা লোক উইথাউট অস্ত্র দাঁড়িয়ে গেছে, তাকে গুলি করতে হলো আমার কেন? ওয়াই? এটা কি রাইট অফ প্রাইভেট ডিফেন্স? একটা গঠনমূলক মোটিভেশনের কিন্তু দায়িত্ব থাকে। আমি আশা করি নাগরিক টিভি এ বিষয়েও যথাযথভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে তার দায়িত্বের এই ফোকাস পয়েন্টটাকে সে চেঞ্জ করে নিতে পারবে। আজকে যে মুক্ত বাংলাদেশে আমরা পেয়েছি, এই পাওয়ার ক্ষেত্রে নাগরিক টিভি বড় ভূমিকা পালন করেছে। যেই ফ্যাসিবাদী কাঠামো গড়ে উঠেছে সেই কাঠামোর পরিবর্তন করতে হবে। তার জন্যই আমরা সবাই বলছি যে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। নাগরিক টিভি দেশের মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিটো রহমান। স্বৈর শাসনে আমরা যখন চোখে চোখ রেখে কথা বলেছি, আমাদের এই
কথা বলাটা খুব সহজ ছিল না। যারা নির্যাতনের শিকার হয়েছেন, বিরোধী দলে অবস্থান করে যারা নির্যাতিত হয়েছেন, তাদের পক্ষ অবলম্বন করাটা তখন আমার কাছে মনে হয় ছিল নিষিদ্ধ। ভবিষ্যতেও নিরপেক্ষতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হবে বলে জানান বার্তা প্রধান নাজমুস সাকিব। আমি এমন সব রাঘব বোয়ালদের বিরুদ্ধে প্রতিবেদন করেছি, এদের অস্তিত্ব কিন্তু এখনো বিলীন হয়ে যায়নি। এখনো মনে প্রাণে চায় যে নাজমুস সাকিবকে ধ্বংস করে দিলে তাহলে আর তো কেউ থাকলো না ওদের বিরুদ্ধে বলার মতো। এ সময় দেশে নাগরিক টিভির কার্যক্রম চালুর দাবি জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ছোটবেলা থেকেই রঙের কাজে আগ্রহ নূর আলীর। পাশের বাড়িতে রঙের কাজ দেখে মিস্ত্রিদের সহযোগিতা করতে করতেই ছবি আঁকার শুরু। বর্তমানে নূর আলী সহ তার আরও 3 ভাই রিকশা পেইন্টিং করে এলাকায় সুনাম অর্জন করেছেন। প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 2023 সালে ঢাকার রিকশা ও রিকশা চিত্রকে ইউনেস্কো অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। সেই রিকশা চিত্রের বাহারি কাজ নিয়ে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে নূর আলী আর্ট সেন্টার। সেখানে নূর আলী তার ভাইদের নিয়ে ছবি আঁকছেন হারিকেন, চশমা, কেটলি, শোপিস, রিকশা, গরুর গাড়ি, সিএনজি অটোরিকশা, মাটি ও অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিলে। তাদের তুলির ছোঁয়ায় এক একটা চিত্র যেন জীবন্ত হয়ে উঠছে। দেয়ালেও রয়েছে নানা শিল্পকর্ম, রয়েছে সিনেমার চিত্র। পড়ালেখায় অমনোযোগী হওয়ায় ছোটবেলাতেই পেইন্টিং এর কাজ শুরু করেন তিনি। ধীরে ধীরে রিকশা পেইন্টিং এ আগ্রহ বাড়ে তার। হয়ে ওঠেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিং ধারার শিল্পী। মালেক ওস্তাদ কোরিয়া থেকে, দক্ষিণ কোরিয়া থেকে আসছে, নতুন নতুন ডিজাইনের কাজ করে, বেবি টেক্সের কাজ করে, তারপরে মার্কেটের ভিতরে আপনার নতুন নতুন ডিজাইন করে ছাড়ে। তখন আমার একটু আগ্রহ রাখলো। নূর আলী অন্য কাজ করলেও তার ভালোবাসা রিকশা পেইন্টিং ঘিরেই। আমার বড় ভাই কাজ করতো, এই কাজ দেখে দেখে নিজের আগ্রহ জাগলো। আমাদের বিলুপ্ত কাজটা বিভিন্ন পণ্যের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলব, সেটা হোক হারিকেন, সেটা হোক কেতলি। জেলা কালচারাল অফিসার বলেন, প্রান্তিক রিকশা চিত্রশিল্পীদের খুঁজে এনে তাদের কাজ বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন তারা। তারা যে একটা একদম প্রকৃতি প্রদত্ত যে একটা প্রতিভার অধিকারী, সেটা কিন্তু শুধু কুমিল্লাবাসী নয়, সারা দেশের মানুষের মাঝে এটা তারা নিজেদেরকে উপস্থাপন করার একটা সুযোগ পেয়েছে। এই কাজের পরিধি বৃদ্ধিতে আর্থিক সহায়তার আশ্বাস কুমিল্লা বেসিকের। এই উদ্যোক্তারা যদি একটু প্রাতিষ্ঠানিক রূপে বা ব্যক্তিগতভাবে আমাদের কাছে আসে, তাহলে আমরা তাদেরকে নিবন্ধনের আওতায় নিয়ে আসব, তাদেরকে আমরা ঋণ সহায়তা দিতে পারি। রিকশার গায়ে আঁকা চিত্রগুলো ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন। এই শিল্পকে ধরে রাখতে সকলের সহযোগিতা চান শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে 4-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে কিলিয়ান এমবাপ্পের গোলে 10 মিনিটেই এগিয়ে যায় আনচেলতির দল। আক্রমণ আর বল দখল ধরে রেখে 20 মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। 34 মিনিটে রদ্রিগো দলের হয়ে তৃতীয় গোল করেন। রিয়াল মাদ্রিদের পক্ষে চতুর্থ গোলটি 53 মিনিটে ব্রাহিম দিয়াজের। সেভিয়ার হয়ে 2 গোল শোধ দেন ইসাক রোমেরো এবং লুক বাকিও। এই জয়ে 41 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর চেয়ে পয়েন্ট ব্যবধান 1-এ নামিয়েছে রিয়াল মাদ্রিদ। 38 পয়েন্ট নিয়ে 3-এ বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারকে 6-3 গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে 36 মিনিটের মধ্যে লুইস দিয়াজ আর ম্যাক অ্যালিস্টারের গোলে 2-0-তে এগিয়ে যায় লিভারপুল। ম্যাডিসন 41 মিনিটে টটেনহামের হয়ে 1 গোল শোধ দেন। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে অলরেডরা আবারও ব্যবধান বাড়ায়। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে দ্বিতীয়ার্ধে লিভারপুলের হয়ে লুইস দিয়াজ একটি আর মোহাম্মদ সালাহ জোড়া গোল করেন। স্পারদের হয়ে ব্যবধান কমান কুলুসেভস্কি আর সোলাঙ্কি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে 4 পয়েন্ট এগিয়ে গেছে আর্নে স্লটের দল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশের প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে, যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ। হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া।
এবং দখল আর দূষণে মরতে বসেছে টাঙ্গাইলের সুন্দরী খাল, জলধারাটি বাঁচানোর দাবি এলাকাবাসীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।